বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদের সাথে নতুন আর একটা বিষয় নিয়ে কথা বলবো। আমাদের নতুন একটা আইটেম বা আমরা সাবজেক্ট বলতে পারি, ঠিক আছে। আমাদের অর্থনীতি বিভাগ অনার্স প্রথম বর্ষে ব্যষ্টিক অর্থনীতি এবং আমাদের যারা ডিগ্রি লেভেলে যারা ফার্স্ট ইয়ারে আছে, ঠিক আছে, তাদের এই ব্যষ্টিক অর্থনীতির এই ভোক্তার উদ্বৃত্ত, এই গুরুত্বপূর্ণ এই টপিকসটা নিয়ে আজকে কথা বলবো, ঠিক আছে। এটা আমাদের অনার্স লেভেলের স্টুডেন্টদের জন্য পরীক্ষাতে আসে এবং ডিগ্রি লেভেলে যারা আছে তাদের পরীক্ষাতে এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট এবং এসে থাকে, ঠিক আছে। সেই দিক থেকে বিবেচনা করে আপনারা অবশ্যই এই প্রশ্নটার ইম্পর্টেন্সই আপনারা বুঝতে পারছেন, ঠিক আছে। এই জন্য আপনারা অবশ্যই এটা ভালো করে দেখবেন এবং অবজার্ভ করবেন এবং ভিডিওগুলো অবশ্যই শেয়ার করে নেবেন, ঠিক আছে। আর যে কথাটি না বললেই নয়, ঠিক আছে, আপনারা অবশ্যই আমাদের পেজটাকে ফলো করবেন, ঠিক আছে। কারণ আমরা আপনাদের দ্বারাই উৎসাহিত হই, ঠিক আছে। আপনারা যদি আমাদের ইন্সপায়ার না করেন, ঠিক আছে, তাহলে কিন্তু আমরা এটাতে নিরুৎসাহিত হই, ঠিক আছে। অবশ্যই আশা করি আপনারা এই ফলো করতে অন্তত কার্পণ্য করবেন না, ঠিক আছে। তো আমরা শুরু করি। আমাদের ভোক্তার উদ্বৃত্ত বা কনজিউমার সারপ্লাস, এটাকে আমরা বলি কি কনজিউমার, ঠিক আছে। কনজিউমার সারপ্লাস, ভোক্তার উদ্বৃত্ত। ভোক্তার আবার কিসের উদ্বৃত্ত থাকে, ঠিক আছে। ভোক্তা মানে তো ক্রেতা, আমরা যারা ক্রেতা, ঠিক আছে। তাহলে এই ভোক্তার উদ্বৃত্ত মানে কি বাড়তি যে জিনিসটা, ঠিক আছে। এই সারপ্লাস মানে উদ্বৃত্ত বা বাড়তি, ঠিক আছে। এখন কথা হচ্ছে যে ভোক্তা কখন উদ্বৃত্ত হয়। ভোক্তার হয়তো ক্রয়ের ক্ষেত্রে হতে পারে, দ্রব্যটি ক্রয়ের ক্ষেত্রে হতে পারে বা ভোগের ক্ষেত্রে হতে পারে। ভোক্তা তো এরকম টাইপেরই হয়ে থাকে, তাই না। তাহলে ভোগের ক্ষেত্রে বা ক্রয়ের ক্ষেত্রে, ঠিক আছে। ক্রয়ের ক্ষেত্রে হলে সেটা চাহিদা, আর ভোগের ক্ষেত্রে হলে সেটা উপযোগের মতো হয়ে যায়, ঠিক আছে না। এই জন্য এই ভোক্তার উদ্বৃত্ত ধারণাটির সাথে চাহিদা এবং উপযোগ এই দুইটা বিষয় অনেকটাই রিলেটেড, ঠিক আছে। এই জন্য আপনাদেরকে চাহিদা এবং উপযোগ সম্পর্কে ধারণা থাকতে হবে। আমাদের পেজে আগের ক্লাসগুলোতে চাহিদা সম্পর্কে ধারণা দেওয়া আছে এবং উপযোগ সম্পর্কে অনেক ক্লাস নেওয়া আছে, আপনারা অবশ্যই এটা দেখে নেবেন, ঠিক আছে। এখন কথা হলো যে এই ভোক্তার উদ্বৃত্ত, ঠিক আছে। এই ভোক্তার উদ্বৃত্ত, এটাকে আমরা কনজিউমার সারপ্লাস বলতে। ভোক্তার উদ্বৃত্ত ধারণাটি সর্বপ্রথম কে দিয়েছে? ভোক্তার উদ্বৃত্ত আমাদের একজন প্রখ্যাত অর্থনীতিবিদ অধ্যাপক মার্শাল, উনি এই ভোক্তার উদ্বৃত্ত ধারণা সম্পর্কে আমাদের প্রথম ধারণা দেন এবং তাকে এই ভোক্তার উদ্বৃত্তর স্রষ্টা বলা হয়, সৃষ্টির আর কি, স্রষ্টা ভোক্তার উদ্বৃত্তের, ঠিক আছে। আর আমাদের ক্রমহ্রাসন প্রান্তিক উপযোগ বিধি আছে, একটা পড়া আছে। এই ক্রমহ্রাসন প্রান্তিক উপযোগ বিধি থেকে মূলত এই ভোক্তার উদ্বৃত্তের সৃষ্টি হয়েছে, ঠিক আছে। কোথা থেকে? ক্রমহ্রাসন প্রান্তিক উপযোগ বিধি থেকে ভোক্তার উদ্বৃত্তের সৃষ্টি, ক্লিয়ার। আর এর উদ্ভাবককে অধ্যাপক মার্শাল, ক্লিয়ার। তার দুইটা জিনিস শেখা হলো। এখন সংজ্ঞা, ভোক্তার উদ্বৃত্ত কাকে বলে? ভোক্তার উদ্বৃত্ত হচ্ছে কি যে একজন ব্যক্তি, ঠিক আছে, একটি দ্রব্যের জন্য যখন বেশি দাম দিতে রাজি থাকে বা ইচ্ছুক থাকে, কিন্তু প্রকৃতপক্ষে, ঠিক আছে, অপেক্ষাকৃত কম দামে দ্রব্যটি ক্রয় করলে যে বাড়তি সুবিধা সৃষ্টি হয় তাকে আমরা কি বলবো? ভোক্তার উদ্বৃত্ত। একজন ভোক্তা একটি দ্রব্যের জন্য বেশি দাম দিতে প্রস্তুত আছে, ইচ্ছুক আছে, ঠিক আছে, কিন্তু প্রকৃতপক্ষে সে দেখা যাচ্ছে অপেক্ষাকৃত কম দামে, ঠিক আছে, দ্রব্যটি ক্রয় করে, তাহলে যে বাড়তি সুবিধার সৃষ্টি হয় সেটাকে আমরা কি বলবো? ভোক্তার উদ্বৃত্ত, ক্লিয়ার। আর একটু যদি ডিটেলসে বলি তাহলে এভাবে বলতে পারবো যে একজন ভোক্তা একটি দ্রব্যের জন্য যখন বেশি দাম দিতে রাজি থাকে, ইচ্ছুক থাকে বা প্রস্তুত থাকে, সেটাকে আমাদের বলা হয় বাজার দাম। সেটাকে আমরা কি বলবো? ব্যক্তিগত চাহিদা। মানে আমি চাচ্ছি যে এটার দামে আমি কিনতে পারি বা কিনবো, সেটা হলো কি আমার ব্যক্তিগত চাহিদা। কিন্তু প্রকৃতপক্ষে অপেক্ষাকৃত, ঠিক আছে, কম দামে যখন দ্রব্যটি ক্রয় করে সেটাকে বলা হয় বাজার দাম, ঠিক আছে। তাহলে বাজার দাম আর ব্যক্তিগত চাহিদা দুইটা কিন্তু আলাদা হয়ে গেল। তার মানে কি, আমি আপনি ধরেন 1500 টাকার 1000 টাকার একটা নোট নিয়ে বাজারে গেলেন, আপনি 1000 টাকা দিয়ে 1 কেজি ইলিশ কেনার প্রস্তুতি আপনার ছিল, আপনি ইচ্ছুক ছিলেন, রাজি ছিলেন, প্রস্তুত ছিলেন, কিন্তু বাজারে গিয়ে দেখলেন যে না, 700 টাকা ইলিশ পাওয়া যাচ্ছে, ঠিক আছে। ওই একই মাপে একই পরিমাণ ইলিশ আপনি 700 টাকায় পাচ্ছেন। তাহলেই যে এখানে যে 1000 থেকে 700 টাকা আপনি ইলিশ মাছটা ক্রয় করলেন, তাহলে আপনার কি হলো? এই 300 টাকা বাড়তি বা উদ্বৃত্তের সৃষ্টি হয়ে গেল, ঠিক আছে। তাহলে এই যে ব্যক্তিগত চাহিদা দাম আর বাজার দামের মধ্যে যে ধনাত্মক ব্যবধান সৃষ্টি হয়, ঠিক আছে, সেটাকে আমরা কি বলবো? ভোক্তার উদ্বৃত্ত,
তাহলে ব্যক্তিগত চাহিদা দাম ছিল 1000 টাকা আর বাজার দাম হলো কত 700 টাকা। এই দুইজনের মধ্যে যে ধনাত্মক মানে পজিটিভ বা ইতিবাচক, ঠিক আছে, যে ব্যবধান তৈরি হয়, ঠিক আছে, সেটাকে আমরা কি বলবো, ভোক্তার উদ্বৃত্ত। ক্লিয়ার? আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। ওকে, তাছাড়াও আমরা একটা সূত্রের সাহায্যে এটা লিখতে পারবেন আপনার ভোক্তার উদ্বৃত্তকে। ভোক্তার উদ্বৃত্ত ইকুয়াল টু হলো মোট উপযোগ, ঠিক আছে, মোট উপযোগ গুণন বিক্রিত দ্রব্যের সংখ্যা, ঠিক আছে, মোট উপযোগ গুণন বিক্রিত দ্রব্যের সংখ্যা। মোট উপযোগ আপনি কত পেয়েছেন আর আপনার দ্রব্য কতগুলো বিক্রি হয়েছে, এই দুটো যদি গুণ করেন তাহলে ভোক্তার উদ্বৃত্ত আপনি পেয়ে যাবেন। ঠিক আছে, এই সূত্রের সাহায্য পেতে পারেন, অথবা ভোক্তার ব্যক্তিগত বাজার দাম, ব্যক্তিগত চাহিদার দাম ও বাজার দামের মধ্যে যে ধনাত্মক বা পজিটিভ বা ইতিবাচক ব্যবধান তৈরি হবে সেটাকে আমরা কী বলবো, ভোক্তার উদ্বৃত্ত। ক্লিয়ার? এই ভোক্তার উদ্বৃত্তর জন্য আমাদের কিছু অনুমিতি শর্ত আছে, অ্যাজাম্পশন আছে, সেটাকে আমি একটু লিখে দিচ্ছি। ঠিক আছে, 1 নম্বর হলো অর্থের প্রান্তিক উপযোগ স্থির। 2 নম্বর অর্থের প্রান্তিক উপযোগ পরিমাপযোগ্য। 3 ভোক্তার আয় রুচি অভ্যাস স্থির। 4 নম্বর হলো বিভিন্ন দ্রব্যের উপযোগ স্বাধীন। বিভিন্ন দ্রব্যের উপযোগ কি স্বাধীন। এই 4টা অনুমিত শর্ত যদি আপনার ঠিক থাকে তবেই ভোক্তার উদ্বৃত্ত যে বাজার দাম আর যে প্রকৃত যে চাহিদা, এই দুজনের মধ্যে যে ডিফারেন্সটা হচ্ছে সেখান থেকে আপনি ভোক্তার উদ্বৃত্তটা পাবেন। যদি এই 4টা শর্তের কোনো ব্যতিক্রম হয় তাহলে আবার সেক্ষেত্রে ভোক্তার উদ্বৃত্ত কম বেশি হতে পারে বা নাও দেখা দিতে পারে। ঠিক আছে, তাহলে এই শর্তের 4টা শর্তের কথা, এই 4টা শর্তকে আমরা কি বলবো, অনুমিতি শর্ত, অনুমিত শর্ত বলবো। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে এটাকে আমরা একটা সূচির সাহায্যে আপনি এটা ব্যাখ্যা করতে পারবেন। ঠিক আছে, এটাকে কি করতে পারবেন, একটা সূচির সাহায্যে ব্যাখ্যা করতে পারবেন। আমি একটা সূচি লিখছি, টেবিল লিখছি। ঠিক আছে, ধরুন দ্রব্য, প্রথম দ্রব্য, দ্বিতীয় দ্রব্য, তৃতীয় দ্রব্য। তাহলে আপনি মোট কয় একক দ্রব্য ক্রয় করলেন, 3 একক। তাহলে মোট ক্রয় হলো কত, সমান সমান 3 একক। ওকে, তাহলে হলো ধরুন চাহিদা দাম, আপনার চাহিদার দাম কত ছিল, চাহিদার দাম সমান আপনার কত, প্রান্তিক উপযোগ, চাহিদার দাম ও প্রান্তিক উপযোগ। ঠিক আছে, ধরুন 5 টাকা, 4 টাকা, 3 টাকা। তাহলে আপনার মোট উপযোগ কত হলো, প্রান্তিক উপযোগের সমষ্টিকে আমরা মোট উপযোগ বলি, তাই না? তাহলে মোট উপযোগ কত হলো, 5 আর 4 9 3 কত, 12 টাকা, 12 টাকা। ঠিক আছে, তাহলে আমি দ্রব্য ক্রয় করেছি, আমি দ্রব্য ক্রয় করতেছি কয়টা, 3টা, এই যে 3 একক। ঠিক আছে, আর আমি এই প্রান্তিক উপযোগ মানে কমছে। ঠিক আছে, প্রথম দ্রব্যের জন্য 5 টাকা, দ্বিতীয় দ্রব্যের জন্য 4 টাকা, 3 নম্বর দ্রব্যের জন্য 3 টাকা, তাহলে যোগ করলে 12 টাকা। ঠিক আছে, তাহলে চাহিদার দাম আর প্রান্তিক উপযোগ এটা। আর আমাদের পরবর্তী কলমে আমাদের লিখতে হবে, এখানে আমাদের বাজার দাম ধরুন কত ছিল, বাজার দাম ধরুন 3 টাকা, 3 টাকা, 3 টাকা। ঠিক আছে, তাহলে আপনার মোট দাম ছিল কত, মোট দাম কত হলো, মোট দাম হলো 9 টাকা, 3 3 6 3 9। ঠিক আছে, তাহলে বাজার দাম কিন্তু 9 টাকা, কিন্তু আপনি দিতে রাজি ছিলেন কত, 12 টাকা। ক্লিয়ার? তাহলে এখন উদ্বৃত্ত কত দেখি, তাহলে এখানে ভোক্তার উদ্বৃত্ত। ঠিক আছে, ভোক্তার উদ্বৃত্ত এখন প্রথম দ্রব্য থেকে উদ্বৃত্ত কত টাকা হচ্ছে দেখি, 5 টাকা, আর এখানে 3 টাকা বাজার দাম, তাহলে কত হলো,
2 টাকা। তো পরের দ্রব্যের জন্য কত ছিল 4 বিয়োগ 3 সমান 1 টাকা। আর পরে 3 নম্বর দ্রব্যের জন্য 3 টাকা, বাজার দামও ছিল কত 3 টাকা। তাহলে 3 বিয়োগ 3 সমান 0 টাকা। ঠিক আছে, তাহলে আপনার মোট উদ্বৃত্ত কত হচ্ছে? মোট উদ্বৃত্ত সমান হলো 3 টাকা। কত? মোট উদ্বৃত্ত হচ্ছে, এখানে আপনার মোট উপযোগ ছিল 12 টাকা, তাহলে 12 বিয়োগ হলো এই যে আপনার মোট বাজার দাম হলো 9 টাকা, সমান উদ্বৃত্ত হলো 3 টাকা। ঠিক আছে, তাহলে এই শখটা যদি আপনি বুঝতে পারেন তাহলে আর আপনার কোনো চিন্তা নাই। আপনি দ্রব্য ভোগ করেছেন কত? প্রথম দ্রব্য, তিন নম্বর দ্রব্য, 3টা দ্রব্য ক্রয় করেছেন আপনি। এই যে মোট ক্রয় কত? 3 একক। আর বাজারে চাহিদার দাম আর প্রান্তিক উপযোগ দুইটা সমান। ঠিক আছে, তাহলে আপনার প্রান্তিক উপযোগ মানে কি? কমছে, যে দ্রব্য ভোগের পরিমাণ যদি বাড়াবো প্রান্তিক উপযোগ তো কমতে থাকবে। ঠিক আছে, যে প্রান্তিক উপযোগ 5 টাকা থেকে 4 টাকা, তারপর 3 টাকা কমছে, তাহলে এই 3টা যোগ করলে কত হচ্ছে? মোট উপযোগ। ঠিক আছে, প্রান্তিক উপযোগের সমষ্টিকে বলা হয় মোট উপযোগ। তাহলে মোট উপযোগ কত? 12 টাকা। আর বাজার দাম আছে কত? প্রথম দ্রব্যের জন্য 3 টাকা, দ্বিতীয় দ্রব্যের জন্য 3 টাকা, 3 নম্বর দ্রব্যের জন্য 3 টাকা, তাহলে টোটাল বাজার দাম হলো 9 টাকা। তাহলে উদ্বৃত্ত কত? আপনি এই যে এই প্রথমটা থেকে এটা বাদ দিবেন, এই দ্বিতীয়টা দ্রব্যের বাদ দিবেন, 3 নম্বর দ্রব্য থেকে 3 নম্বর দ্রব্যের বাজার দাম বাদ দিবেন, তাহলে কি হলো? আপনি পেয়ে গেলেন। ঠিক আছে, দুটা যোগ করলে, আর এই যে এখানে মোট উপযোগ 12 টাকা আর এই যে বাজার দাম 9 টাকা, এটা বাদ দিলে আপনার উদ্বৃত্ত কত? 3 টাকা পেয়ে গেলেন। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে আপনাদের সূচি। তাহলে সূচিতে দেখা যাচ্ছে যে আপনার এই উদ্বৃত্ত কত টাকা? 3 টাকা। ক্লিয়ার? এখন এটাকে আপনি রেখাচিত্রের সাহায্যে ব্যাখ্যা করতে পারবেন। ঠিক আছে, এটাকে আপনি কি করতে পারবেন? রেখাচিত্রের সাহায্যে ব্যাখ্যা করতে পারবেন। ঠিক আছে, ও এক্স অক্ষ, এটা হলো ওয়াই অক্ষ, এখানে ভূমি অক্ষে দ্রব্যের পরিমাণ, দ্রব্যের পরিমাণ। ঠিক আছে, ধরুন ওএম পরিমাণ দ্রব্য। ঠিক আছে, এখানে ধরুন কে, তারপরে আপনার ধরুন এখানে ধরুন এন দিলেন। ঠিক আছে, এখানে ধরুন এন দিলেন, এখানে ধরুন আর দিলাম। এখন এই দুইটা বিন্দু আমি যোগ করে দেব। ঠিক আছে, এটা হলো ডি ডি রেখা। হ্যাঁ, এটার নাম দিলাম ধরুন, এটা ধরুন পি, এখানে একটা নাম দিয়ে দেন পি কিউ। ঠিক আছে, এদিকে আছে দাম ও উপযোগ লম্বক্ষে। ঠিক আছে, এটা হলো উদ্বৃত্ত, ভোক্তার উদ্বৃত্ত। ওকে, তাহলে দেখুন যে ভূমি অক্ষের দ্রব্যের পরিমাণ, লম্ব অক্ষের দাম ও উপযোগ দেখানো হয়েছে। তো এখন আমি ওএম পরিমাণ, ঠিক আছে, ওএম পরিমাণ দ্রব্য ক্রয় করব। ঠিক আছে, ওএম পরিমাণ দ্রব্যের ক্রয়, তাহলে এখানে দ্রব্যের পরিমাণ, আর ডিডি হলো কি? চাহিদা রেখা বা উপযোগ রেখা। ডিডি হলো কি? চাহিদা রেখা বা উপযোগ রেখা। তাহলে ভূমি অক্ষে দ্রব্যের পরিমাণ, লম্ব অক্ষের দাম আর উপযোগ দেখাইছি, আর ডিডি হলো কি? ভোক্তা উদ্বৃত্ত রেখা। ঠিক আছে, বা চাহিদা রেখা। ঠিক আছে, এখন কথা হচ্ছে যে আপনি যখন ওএম পরিমাণ দ্রব্য আপনি ক্রয় করবেন, ঠিক আছে, ওএম পরিমাণ দ্রব্য ক্রয় করে তার আপনার প্রান্তিক আপনার উপযোগ হবে। ওএম পরিমাণ দ্রব্য ক্রয় করবেন আগে, প্রথমত ওএম পরিমাণ। ঠিক আছে, তাহলে ওএম পরিমাণ দ্রব্য ক্রয় করে ভোক্তার মোট উপযোগ হবে কত? ওএমপিডি। ওএম কত? ওএমপিডি। তাহলে আপনি এখানে লিখে নেন, আপনার নিচে জায়গা আছে যেহেতু একটু, ওএমপিডি। ঠিক আছে, মোট উপযোগ ওএমপিডি। কিন্তু আপনার বাজার দাম ওএম পরিমাণ দ্রব্যের জন্য, যে এখন বাজার দাম কত ছিল? এমপি। এমপি পরিমাণ বাজার, ওএম পরিমাণ দ্রব্যের জন্য বাজার দাম হল কত? এমপি। ঠিক আছে, তখন আপনার বাজারে এই ওএম পরিমাণ দ্রব্যের জন্য এমপি দামে আপনার মোট খরচ হবে কত? ওএম, ওএম গুণন হলো কি? পিকে। ওএম গুণন হলো ওএম গুণন পিএম, ওএম গুণন পিএম। ঠিক আছে, তাহলে এখন আপনার মোট আসবে কত? ওএম পিকে। ঠিক আছে, তাহলে আপনার মোট উপযোগ পাইছেন ওএমপিডি, আর আপনার মোট বাজার করতে খরচ হলো কত? ওএম পরিমাণ দ্রব্যের জন্য ওএমপিকে। ঠিক আছে, তাহলে ওএমপিকে আপনার খরচ, মোট খরচ হয়েছে ওএম দ্রব্যের জন্য, ওএম পরিমাণ দ্রব্যের জন্য। তাহলে আপনার উদ্বৃত্ত কত হচ্ছে? তাহলে ওএমপিডি, তাহলে ওএমপিডি থেকে ওএমপিকে বাদ দেন। ঠিক আছে, মাইনাস
OMPK, তাহলে আপনার উদ্বৃত্ত পাচ্ছেন কত? PDK। এইটুকু হলো আপনার উদ্বৃত্ত, এইটুকু হলো আপনার কি উদ্বৃত্ত। ক্লিয়ার? তাহলে আপনার উদ্বৃত্ত ছিল PKD, এটা আপনার উদ্বৃত্ত, ভোক্তার উদ্বৃত্ত এটা আপনার। ক্লিয়ার? আপনার উপযোগ পাইছেন OMPD পর্যন্ত দাম দিতে আপনি রাজি আছেন, কিন্তু বাজার দাম হলো কত? OMPK। তাহলে OMPD থেকে OMPK যদি আমি বাদ দিয়ে দিই, তাহলে আমার উদ্বৃত্ত হলো কত? PKD, এইটুকু। ঠিক আছে? এখন যদি কোনো কারণে বাজার দাম কমে যায়, ধরুন এখানে বাজার দাম ছিল MP, ক্লিয়ার? এখন বাজার দাম হয়ে গেল ধরুন NQ, কমে গেল। ঠিক আছে? তাহলে কী হবে? দ্রব্যের ক্রয়ের পরিমাণ বাড়বে। যেহেতু দাম কমেছে তাহলে চাহিদা বাড়ছে, মানে ক্রয়ের পরিমাণ বাড়ছে। তাহলে ক্রয়ের পরিমাণ বাড়িয়ে কত হবে? OM থেকে ON হবে। ক্লিয়ার? বাজার দাম যখন কমবে তখন আপনার ক্রয়ের পরিমাণ বাড়াবেন, ক্রয়ের পরিমাণ বাড়িয়ে কত হবে? ON পর্যন্ত হবে। ON পর্যন্ত গেলে তখন আপনার উদ্বৃত্ত হবে কত? RQD। তখন আপনার উদ্বৃত্ত হবে কত? RQD। ক্লিয়ার? তাহলে এইভাবে আপনি আপনার ভোক্তার উদ্বৃত্ত ধারণাটি আপনি সুন্দর করে ব্যাখ্যা করতে পারেন। এই বিধির আবার এই ভোক্তার উদ্বৃত্তের কিছু সমালোচনা আছে। এই যে চারটা যে আমরা অনুমিতি শর্ত ধরেছি, হঠাৎ করে বিষম খেয়েছি, ঠিক আছে? এই চারটা যদি অনুমিতি শর্তের যদি আপনার ব্যত্যয় ঘটে, তাহলে সেক্ষেত্রে আবার ভোক্তার উদ্বৃত্তর মানে সেই স্থান পরিবর্তন করতে পারে, কম বেশি হতে পারে। ঠিক আছে? বা বাজারের উল্টো পরিস্থিতিও দেখা দিতে পারে। ঠিক আছে? এই বিষয়গুলা আপনারা মনে রাখবেন এবং এই সুন্দরভাবে আপনারা আপনাদের প্রশ্নে এর ব্যাখ্যাটা লিখবেন। ঠিক আছে? আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। ততক্ষণ ভালো থাকুন আর আমাদের পেজটাকে অবশ্যই ফলো করবেন। ভালো থাকুন। আল্লাহ হাফেজ।